এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হাবিব ওয়াহিদ। ওনার বাসা সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন 4 নং ওয়ার্ড খিদির গ্রামে। চলুন ঘটনায় চলে যাই। তো ঘটনাটি মূলত ঘটেছিল 2010 সালের কোনো একটি মাসে। তো কোন মাস থেকে শুরু হয়েছিল এই বিষয়টা আসলে ওইভাবে বলতে পারেন নাই। তো ঘটনার স্থান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গয়লাবাড়ি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আফজালপুর চরে। ঘটনাটি ঘটেছিল মোহাম্মদ আব্দুস সাত্তার ভাইয়ের সাথে। এই সাত্তার ভাইয়ের বাসা কিন্তু একটা সময় ওই এলাকাতে ছিল, অর্থাৎ ওই আফজালপুর চরে। তো নদী ভাঙনের কারণে সেখান থেকে ওই সাত্তার ভাইয়ের বাবা চাচারা মিলে এই এলাকাতে চলে আসেন। তবে ওনাদের সব সম্পত্তি যে নদী ভাঙনে চলে গেছে বিষয়টা এরকম না। অনেক সম্পত্তি তখনও বিভিন্ন জায়গায় ছিল, সেগুলো আবার দেখাশোনার জন্য কিছু চাচারা ওনারা সেখানে রয়ে যান আর কি। তো অন্য চাচারা চলে আসেন, অনেকগুলো ভাই বোন ছিল তো ওই সাত্তার ভাইয়ের বাবা চাচারা আর কি। তো যখন আড্ডা দিচ্ছিলেন এই হাবিব ওয়াহিদ ভাইয়ের সাথে এই সাত্তার ভাই, বয়সে তো উনি বড়, তখন কথা প্রসঙ্গে কয়েকজন বলে ওঠে, আরে আমাদের সাথে যদি একটা পরী থাকতো কতই না ভালো হতো। তখন এই সাত্তার ভাই বলে ওঠে, হ্যাঁ ভালো তো হইতোই, তোমরা তো জানো না এইসবের যন্ত্রণাটা কি। তখন উনি একটা ঘটনা বলেন। এই ঘটনাটা অবশ্য উনি আগে কখনো ওনাদের সাথে শেয়ার করেন নাই, অর্থাৎ হাবিব ওয়াহিদ ভাই বা অন্যদের সাথে শেয়ার করেন নাই। অনেক আগে থেকে পরিচয় হলেও এই ব্যাপারটা উনি আসলে কখনোই শেয়ার করার প্রয়োজন মনে করেন নাই। তো সাত্তার ভাই বলতে শুরু করেন একটি ঘটনা, সেটা হচ্ছে যে 2010 সাল, তখন ওনার বয়স 24-25 বছর। তো কোনো এক সন্ধ্যায় ওনার মা বাবা ওনাকে ডেকে বলেন যে তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমরা মনস্থির করেছি, তোমার কি সম্মতি আছে? তখন সাত্তার ভাই বলেন যে ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। উনি সম্মতি দেন। তো রাতের বেলা খাবার টাবার খেয়ে অন্যান্য রাতের মতো উনি শুয়ে পড়েছেন। সকালবেলা উনি আর বিছানা থেকে উঠতে পারেন না, প্রচণ্ড জ্বর আর এমন মাথা ব্যথা, উনি কোনোভাবে মাথাটা উঁচুই করতে পারছেন না বালিশ থেকে, এমন একটা অবস্থা। আর ওই দিন সকালবেলা আরও একটি জিনিস এই সাত্তার ভাইয়ের মা লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ওনার বাসায় সকালবেলায় সব কিছু পরিপাটি করে গোছানো, সকালে রান্না করে রেখেছে কে যেন, মানে এভরিথিং যা যা দরকার, রাতের যে থালাবাটি সেগুলোও মেজে সুন্দর করে জায়গা মতো রেখে দেয়া। কে করলো? এই আব্দুস সাত্তার ভাইয়ের আবার কোনো ভাই বোন নাই, উনি একাই, ওনার পরিবারে উনি একা। এখন এই কাজটা কে করলো? কেউ কি মজা করে গিয়েছে কি না এটা তো বুঝতে পারছেন না আব্দুস সাত্তার ভাইয়ের মা। উনি খোঁজ খবর নেন যে কে করলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না, কেউ স্বীকার করে না। এদিকে ওই দিনও পার হয়ে যায়। আব্দুস সাত্তার ভাইয়ের এই জ্বর, মাথা ব্যথা, এটার জন্য ওনার মা ওষুধ খাইয়েছেন, কিন্তু কোনো উপকার হয়নি, বরঞ্চ আরও বেড়েছে বলে আব্দুস সাত্তার ভাইয়ের কাছে মনে হয়েছে। পরের দিন দেখা গেল একই অবস্থা। সকালবেলা উঠে সবাই দেখে বাড়ির সব কাজ করে রাখা, অর্থাৎ সকালে উঠে যে কাজগুলো সাধারণত করতে হয় গৃহস্থ বাড়িতে সেগুলো করে রাখা। এখন কে করছে এটা সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে আব্দুস সাত্তার ভাইয়ের হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা, এই জিনিসটা কেন হলো? কোনোভাবেই উনি ভালো হচ্ছেন না, এই 2 দিনে কোনো উন্নতি হলো না। এটা নিয়েও পরিবারের লোকজন চিন্তা করে। তো 2 দিন যেহেতু এই কাজ করেছে, তার মানে পরের দিন আবারও করতে পারে, এই চিন্তা করে সবাই ভাবলো যে আজকে রাত্রে পাহারা বসাবো, সবাই জেগে থাকবো, কে কাজ করে যায় এটা দেখব। আব্দুস সাত্তার ভাই যদিও বা উনি খুব অসুস্থ ছিলেন, তারপর চিন্তা করেন রাত্রে উনি যেভাবেই হোক ঘুমাবেন না। এমনিতেও তো মাথা ব্যথা জ্বরের কারণে খুব একটা ঘুমাইতে পারতেছেনও না 2 রাত্রে, তো এই রাত্রে উনি ঘুমাবেন না। উনিও কষ্টমষ্ট করে বসে আছেন, বিছানার উপরই বসে আছেন, আর এদিকে ওনার বাড়ির অন্য সদস্যরাও জেগে আছে, কে কাজ করে এটা দেখব। গভীর রাত্রে, রাত আমার 2টো কি 3টা হবে আর কি, হঠাৎ করে এই আব্দুস সাত্তার ভাই দেখলো যে একটা সাদা আলোক রশ্মি ওনার ঘরের দরজা ভেদ করে ঢুকে গেল। কাঠের যে মোটা দরজা, এটা ভেদ করে ঢুকে গেছে। ঢুকেই সাদা কাপড় পরা একটা নারী মূর্তিতে সেটা পরিণত হলো। মাথায় ঘোমটা দেয়া থাকলেও চেহারাটা দেখা যাচ্ছে, চেহারাটা খুবই সুন্দর। ওই অবয়বটা আব্দুস সাত্তার ভাইয়ের কাছে হেঁটে হেঁটে আবার
চলে আসে, আরও কাছে আসে। কিছু এই অবয়বটা যখন ধারণ করে নারী মূর্তির, তো তখন তো একটু দূরে ছিল, এরপর কাছে আসে। এদিকে এই জিনিসটাকে দেখে আব্দুল সাত্তার ভাই তো ভয়ে ঠকঠক করে কাঁপছে, এমনিতেই তো জ্বরে কাঁপছে, তারপর আবার এরকম একটা ভয় পেয়েছেন। ওই অবয়বটা এসে বলে যে আমি কিন্তু তোমার বিয়ে হতে দেব না, আর আমাকে যে আলাদা করার চেষ্টা করবে তাকে একটা উপহার দিব, আর সেই উপহার হচ্ছে মৃত্যু। এটা বলে ওই নারী মূর্তিটা ঠিক যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে যায়। আর এই দৃশ্য দেখার পর উনি তো জ্ঞান হারাই ফেলছেন। তো ওনার যখন জ্ঞান আসে তখন দেখেন যে ওনার রুমে আরও বেশ কয়েকজন মানুষ, ওনার পরিবারের সদস্যরা, সবাই তো তাকে প্রশ্ন করছে কি হয়েছিল। তখন রাতের ঘটনা সবাইকে খুলে বলা হয়। তো ওই দিন সকালবেলা অবশ্য ওই কাজ করে রেখে গিয়েছে কে, এটা কেউ দেখতেও পারেন নাই, আর কাজ কেউ করেও রাখে নাই। যেহেতু আব্দুল সাত্তার ভাই বললেন যে এই ঘটনা, সবাই তো বুঝতে পারলেন যে সর্বনাশ, একে তো জিনে আসর করেছে, আর এটা মহিলা জিন অর্থাৎ পরী। এখন ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কোথায় আছে কবিরাজ? তো 3-4 গ্রাম পরে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই কবিরাজ এই আব্দুল সাত্তার ভাইকে দেখেই বলে, আরে একে তো পরীতে আসর করছে। তো কবিরাজ বেশি কিছু না করে কিছু ঝাড়ফুঁক দেয়, পানি পরা দেয়, আর গলায় একটা তাবিজ বেঁধে দেয়, বলে যে এটাই হয়ে যাবে কাজ, চলে যান আপনারা। তো ওনারা তো চলে আসছেন। ওই রাতের বেলা ঠিক একই রকমভাবে গভীর রাত্রে ওই অবয়বটা চলে আসে আব্দুল সাত্তার ভাইয়ের কাছে। আব্দুল সাত্তার ভাই তখন জেগেছিলেন। ঠিক একই রকমভাবে একটা সাদা আলোক রশ্মি এসে সাদা কাপড় পরে একটা নারী মূর্তি ধারণ করে, ঠিক যেমনটা গতরাত্রে হয়েছিল। কিন্তু এবার সে কাছে আসতে পারছে না। গতরাত্রে যেরকম হেঁটে হেঁটে কিছুটা কাছে এসেছিল, এবার আসতে পারছে না কোন একটা অজানা শক্তির কারণে। দূর থেকেই সেই অবয়বটা বলছে, লাভ নাই, এসব করে লাভ হবে না, আমাকে কেউ আলাদা করতে পারবে না। একথা বলেই পইটা চলে যায়। আর এই যে এই সমস্ত ঘটনা ঘটছে, ওনার মাথা ব্যথা, জ্বর কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না। আর এই যে কবিরাজের তাবিজটা দিয়েছে, এই তাবিজটা দেওয়ার পরপরই সাত্তার ভাইয়ের শরীরটা এমনভাবে শুকাতে থাকে, মনে হচ্ছে ওনার শরীরের ভেতর থেকে কেউ সমস্ত কিছু খেয়ে নিচ্ছে, রক্ত খেয়ে নিচ্ছে, মাংস খেয়ে নিচ্ছে, মনে হচ্ছে শুধু কঙ্কালের উপর চামড়াটা বিছিয়ে দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। একটা জীবন্ত কঙ্কাল, যে কেউ দেখলে ভয় পাবে এমন একটা অবস্থা। মাত্র অল্প কয়েকদিনের মধ্যে এমনটা হয়ে গেছে। এরকম অবস্থা দেখে আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা তো আরও চিন্তায় পড়ে যান, এখন কি করবেন। আরও ভালো একটা কবিরাজের সন্ধান করতে থাকেন আর কি। তো একটা কবিরাজ ছিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। তো ওইখানে যাওয়ার জন্য অবশ্য নদী পার হয়ে যেতে হতো, যেই জায়গাটাতে আর কি সেই কবিরাজের বাড়ি। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরপরই কবিরাজ বলেন যে করছেনটা কি আপনারা এই ছেলেটার, আপনারা কি আগে কোনো কবিরাজের কাছে নিয়ে গেছিলেন ওকে? তখন আব্দুল সাত্তার ভাইয়ের মা আগের কবিরাজের বর্ণনা করেন যে কি হয়েছিল সেখানে। তখন ওই কবিরাজ বলেন যে ঠিক আছে, আমাকে 30 মিনিট সময় দেন, আপনারা বসেন। এই বলে কবিরাজ তার যেই কবিরাজি চর্চার যে রুমটা সেখানে চলে যান। কিছুক্ষণ পর উনি ফেরত এসে বলেন যে এই আব্দুল সাত্তার ভাইকে যেই কবিরাজ তাবিজটা পরিয়ে দিয়েছে, তো এই তাবিজের কারণে যদিও বা ওই পইটা কাছে আসতে পারছে না, এতে উপকারের পরিবর্তে ক্ষতিটা হচ্ছে আরও বেশি। ওই পইটাতে যে কাছে আসার চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টার কারণেই মূলত একটা ভয়ঙ্কর প্রভাব পড়ছে আব্দুল সাত্তার ভাইয়ের শরীরের উপরে। আর এই কারণেই মূলত আব্দুল সাত্তার ভাইয়ের এই অবস্থা। এই তাবিজের কারণে হিতে আরও বিপরীত হয়েছে। অর্থাৎ এটা যদি আর কয়েকদিন থাকে তাহলে নিশ্চিত মারা যাবে আব্দুল সাত্তার ভাই। কারণ তাবিজের কারণে কাছে আসতে না পারলেও ওই পইটা দূর থেকে যে কলাকৌশল অবলম্বন করছে, এর একটা ভয়ঙ্কর প্রভাব প্রতিটা সেকেন্ডে আব্দুল সাত্তার ভাইয়ের শরীরের উপর পড়ছে। কবিরাজ সাথে সাথে ওই তাবিজটা খুলে ফেলে দেন। আর উনি বলেন যে সন্ধ্যার পর উনি ওই পইটাকে হাজির করবেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ওনাদের বিশ্রামের জন্য আলাদা একটা জায়গা করে দেন, আলাদা একটা রুম দেখিয়ে দেন। তো ওইখানে ওনারা অপেক্ষা করছেন সবাই মিলে। তো দেখতে দেখতে সন্ধ্যাও নেমে আসে।
তো সন্ধ্যার পর ওই কবিরাজের কবিরাজি বিদ্যা চর্চার যে ঘরটা, ওই ঘরে কয়েকজন মিলে ঢোকেন। কবিরাজ ছিল, আব্দুল সাত্তার ভাই ছিল, আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা ছিল। তো কবিরাজ তো উনি রুকিয়া শুরু করেছেন ওই পইটাকে হাজির করার জন্য। তো অনেকক্ষণ হয়ে যায়, পইটার হাজির হওয়ার কোনো নামগন্ধ নেই। অনেক চেষ্টার পর হঠাৎ করে দেখা গেল যে ওই ঘরের যে জানালা রয়েছে, জানালার ভেতর দিয়ে কোনো একটা আলোক রশ্মি ঢুকলো। ঢুকেই সবার সামনেই একটা নারী অবয়বে পরিণত হলো, যেটাকে উপস্থিত সবাই দেখছে। সাধারণত এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে হয়টা কি, সেটা হলো অন্ধকার ঘরের ভিতরে কেউ কথা বলে, দেখা যায় না, অথবা কারো উপর হাজির করা হয়, অর্থাৎ মাধ্যম হয়ে হাজির করানো হয়। সেটা হয় রুগীর উপরে অথবা তুলা রাশির কোনো জাতক জাতিকার উপরে। কিন্তু এখানে দেখা গেল বিষয়টা টোটালি অন্যরকম। ওই পরি কারোর উপর হাজির হয়নি, সে সশরীরে হাজির হয়েছে এবং সেটা সবাই দেখছে। ওই পইটা যখন এসেছে, আসার পর ওই কবিরাজ লম্বা একটা সালাম দিয়ে বলে যে, কে তুমি? এই ছেলেটাকেই বা কেন আসর করেছো? তোমার কি ক্ষতি করেছে ওরা? তখন ওই পইটা বলে যে তার নাম নাকি নাজিরা, অনেকদিন যাবতই এই আব্দুল সাত্তার ভাইয়ের সাথে রয়েছে, আর এই ছেলেটাকে ছেড়ে সে কোথাও যাবে না। তখন কবিরাজ বুঝায় যে তুমি তো আসলে জিন জাতি আর আমরা মানুষ জাতি, এটা তো সম্ভব না, তোমার সমাজ পরিবার গোত্র রয়েছে, তারা বিষয়টা ভালোভাবে নেবে না। তখন ওই পইটা বলে যে আমি এই ছেলের জন্য আমার পরিবার সমাজ গোত্র সব কিছু ত্যাগ করে চলে আসব। তখন ওই কবিরাজ বুঝায় যে তুমি তো এই ছেলের মোহে পড়ে এই কাজটা করতে চাচ্ছ, কিন্তু দেখা যাবে একটা সময় এসে এই ছেলের কারণে তোমারও ক্ষতি হবে, এই ছেলেরও ক্ষতি হবে। মাঝখান থেকে সবাই তার সন্তানকে হারাবে, তোমার মা বাবা তোমাকে হারাবে, আর এর মা বাবা এই ছেলেটাকে হারাবে। এটা আসলে ভালো ফলাফল বয়ে আনবে না, তুমি চলে যাও। তুমি কি চাও বলো, আমরা দেওয়ার চেষ্টা করব, চলে যাও। তখন নাকি ওই নাজিরা পরি বলে সমস্ত পৃথিবী দিয়ে দিলেও সে যাবে না। অনেক কিছু লোভ দেখালেও ওই পরিটা যেতে সম্মতি দেয় না। তো পরিটা চলে যায়, কোনো কথাবার্তা না বলেই একটা পর্যায়ে চলে যায়, যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য উপস্থিত সবাই দেখলেন, যে কয়েকজন ছিলেন ওখানে। তখন কবিরাজ বললেন যে আপনারা তো শুনলেন যে পইটা কি বলল, আজকের মতো আপনারা চলে যান, আমাকে একটু সময় দেন, দেখি কি করা যায়, এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। তো কবিরাজের বাসা থেকে ওই সময় বিদায় নিয়ে নৌকাতে নদী পার হয়ে ওনাদের বাসায় চলে আসেন রাতের বেলা। এরপর তো আব্দুল সাত্তার ভাই উনি ওনার রুমে চলে গেছেন, শুয়ে পড়েছেন, ভিতর থেকে উনি দরজা লক করে দিয়েছেন আবার। তো এরপরে যা ঘটেছে এটা উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন যে এর ভিতরে আসলে অনেক কিছু হয়ে গেছে। তো ওনার মা বলেছেন যে এই যে ওই রাত্রেবেলা যে চলে আসলো আব্দুল সাত্তার ভাই, উনি ওনার রুমে চলে গেলেন, সকাল হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই, ঘর ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি হচ্ছে, কোনো সারা শব্দ নাই। একটা পর্যায়ে তার রুমের দরজা ভেঙে ফেলা হয়, ভিতরে ঢুকে দেখা গেল ভিতরে আব্দুল সাত্তার ভাই নাই। নাই নাই তো নাই, কোথাও নাই, বাড়িতে নাই, আশেপাশে নাই, কোথাও নাই। এদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, কান্নাকাটি, সবাই বলে যে পরীতে তাকে নিয়ে গেছে। পুরো গ্রাম খুঁজে বেড়ায়। অনেকে বলেছেন যে পরীরা বিভিন্ন গাছের মাথায় রেখে যায়, জঙ্গলের ভিতরে রেখে যায়, এরকম আশেপাশে সব জায়গাতে খোঁজখবর করা হয়েছে। মানে ওই গ্রামের আশেপাশে এরকম যত জায়গা আছে অনেক মানুষ মিলে দলবদ্ধভাবে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। এরকম করে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 4 দিনের মাথায় হয় কি, এই আব্দুল সাত্তার ভাইয়ের মা ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠেছেন, ওযু করার জন্য বাইরে বের হয়েছেন, তখন দেখা যায় এই উঠোনের মাঝখানে কেউ একজন উপর হয়ে পড়ে আছে। তখন আব্দুল সাত্তার ভাইয়ের মা তো চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন, এসে দেখা গেল আব্দুল সাত্তার ভাই পড়ে আছেন। তখন তাকে ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হয়। তখনও তার জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নাই। আর এই কয়েকদিনের মধ্যে এই যে ব্যাপারটা হয়ে গেল, কোনো এক কারণে ওই বাড়ির কারোরই মনে হচ্ছিল না যে ওই কবিরাজের কাছে যাওয়া উচিত বা তাকে খবর পাঠানো উচিত। কারণ তখন কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে খবর পাঠানো যেত, 2010 সালের কথা। তো কোনো এক কারণে ফোনটাও হাতে নেওয়ার কথা মনে পড়েনি, তাকে ফোন দেওয়ার কথাও মনে পড়েনি। এখন পাওয়া গেছে, এরপর মনে পড়েছে যে কবিরাজকে তো খবর দেওয়ার দরকার, কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ চলে আসেন, কবিরাজকে সমস্ত বিষয় জানানো হয় যে এই ঘটনায় 3 দিন এই হয়েছে, এখন তো ছেলেটার জ্ঞান ফিরছে না। তো কবিরাজ উনি রুকিয়া করা শুরু করেন, এর মাধ্যমে
আল্লাহর রহমতে তার জ্ঞানও ফেরে, অর্থাৎ আব্দুল সাত্তার ভাইয়ের জ্ঞান ফেরত আসে। তখন ওই কবিরাজ বলতে থাকেন যে নাজিরা পরী একে নিয়ে গিয়েছিল, তো নিয়ে এমন একটা জায়গায় রেখেছিল যার কারণে একে খুঁজে পাওয়া যায়নি। তো আল্লাহর অশেষ রহমতে কপাল ভালো যে ছেলেটাকে সে ফেরত দিয়ে গেছে, কোনো এক কারণেই হোক, এটা এখনো জানা যাচ্ছে না। আর কবিরাজ বলেন যে দেখেন, নদী পার হয়ে আমার চিকিৎসা করতে আসাটা বেশ কষ্টসাধ্য, আপনার ছেলেকে কয়েকটা দিন আমার বাসায় রেখে দিতে হবে, তাহলে আমি চেষ্টা করতে পারি, বারবার তো আসলে এইভাবে আসা সম্ভব না নদী পার হয়ে। এরপর আব্দুল সাত্তার ভাইকে ওই কবিরাজের বাড়িতেই কয়েকদিন রেখে দেওয়া হয়, যাতে করে কবিরাজ তার মতো করে প্রতিনিয়ত আব্দুল সাত্তার ভাইয়ের চিকিৎসা করতে পারেন। তো এর পরের অংশটা আব্দুল সাত্তার ভাই নিজেই বলতে পারবেন যে কি হয়েছে। উনি বলেছেন যে যখন ওই কবিরাজের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়, কবিরাজ তার মতো করে ঝাড়ফুঁক করছেন, তো কোনো এক রাতের বেলা হঠাৎ করে কথাবার্তার একটা শব্দ উনি শুনতে পান। মূলত কবিরাজের যেই রুমটা, ওই রুমেরই এক পাশে রাখার ব্যবস্থা করা হয়েছিল আব্দুল সাত্তার ভাইকে। তো কথাবার্তার শব্দে ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখেন যে ওই পরীটা, নাজিরা পরী, কবিরাজের সাথে কথা বলছে। এই পরীটা নাকি যখন আসতো, আব্দুল সাত্তার ভাই জানিয়েছেন, তখন এই কবিরাজ তো কথা বলতোই, কিন্তু কথা বলার একজনের শুধু শক্তি থাকতো না, সেটা হচ্ছে আব্দুল সাত্তার ভাই। উনি দেখতেন যে পরী কথা বলছে, কবিরাজ কথা বলছে, কিন্তু আব্দুল সাত্তার ভাই কোনো শব্দ করতে পারছেন না। চেষ্টা করছেন কথা বলার জন্য, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তবে সব কথা শুনতে পারতেন, বুঝতে পারতেন, দেখতে পারতেন। পরীটা চলে যাওয়ার পর কথা বলতে পারতেন। তো যেই রাত্রে এসেছে, সব রাত্রে যে উনি কথা শুনেছেন তা না, মানে এক রাতের কথা বলছি, যে ওই কবিরাজ পরীটা বলছে আর কি, কি হে কবিরাজ, কেন নিজের বিপদ ডেকে নিয়ে আসছিস? কেন আমার পিছনে লাগতে এসেছিস? আমি কি তোর কোনো ক্ষতি করছি? আগ বাড়িয়ে কেন এই ছেলেটার থেকে আমাকে আলাদা করতে চাইছিস? তোর কি জীবনে কোনো মায়া নাই রে কবিরাজ? আমার গোত্র এবং আমার সম্পর্কে যদি জানতি, তাহলে আমাকে বারবার ডাকার দুঃসাহস করতি না, আমাকে হাজির করারও ক্ষমতা রাখতি না তুই। কিন্তু আমি আসছি, নিজের ইচ্ছাতেই আসছি। আমি যদি নিজের ইচ্ছাতে না আসতাম, তুই হাজার তদবির করে আমাকে আনতে পারতি না। আমি খালি এই ছেলেটার দিকে তাকিয়ে ওর মোহে আচ্ছন্ন হয়ে আমি আসছি, তা নাহলে আমি আসতাম না। তুই অযথা আমাকে বিরক্ত করতেছিস। কবিরাজ নাকি তখন বলেন, তুই যে পর্যন্ত এই ছেলেকে যাবি না, এই ছেলেকে ছেড়ে যাবি না, আমি সেই পর্যন্ত তোকে বিরক্ত করা বন্ধ করব না। যদি ভালো চাস এই ছেলেটাকে ছেড়ে চলে যা, যদি না ছেড়ে যাস তাহলে তোর অবস্থা ভয়াবহ করে ফেলবো, পালানোর পথও খুঁজে পাবি না। আর তোর যদি এতই ক্ষমতা থাকে, তুই আমার করা এই গণ্ডির মধ্যে আইতো। কবিরাজ একটা গণ্ডি করে রেখেছিলেন আর কি। তখন ওই পরীটা বলছে, ও তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস? কবিরাজ বলে, হ্যাঁ চ্যালেঞ্জ দিচ্ছি, আয় এই গণ্ডির মধ্যে আয়। যখনই এই কথা বলেছে, ওই পরীটা কি করে, হেঁটে হেঁটে গিয়ে ওই গণ্ডির ভিতরে ঢোকে। গণ্ডির ভিতরে ঢুকে হাতটা লম্বা করে কবিরাজের গলা নাকি খপ করে ধরে ফেলেছে, ধরে গলা ধরে একদম উঁচা করে ফেলেছে, উঁচা করে একদম যে চাল, উপরের চাল, ওই ঘরের যে চালটা আর কি, ওই চাল পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। তখন ওই পরীটা বলছে, তোর এত বড় সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ দিস না? তোর যতটুকু ক্ষমতা তুই ততটুকুই প্রয়োগ করতি। তুই আমার ক্ষমতা দেখার জন্য তুই এই গণ্ডি আঁকছিস, মনে করছিস তোর তন্ত্রমন্ত্র দিয়ে তুই গণ্ডি আঁকবি, এই গণ্ডির মধ্যে আমি ঢুকতেও পারবো না, বেরোতেও পারবো না। তুই দেখ, তোর গণ্ডির মধ্যে থেকেই, তুই তো গণ্ডির বাইরে ছিলি, তোকে আমি ধরছি, ধরে উঁচা করে ফেলছি। এই বলেই গলাটা ছেড়ে দেয়, আর কবিরাজ ধপাস করে নিচে পড়েছে। প্রায় 7-8 হাত উপর থেকে একজন বয়স্ক ব্যক্তি যদি পড়ে যায়, তাহলে তার কেমন অনুভূতি হতে পারে? আর ফ্লোরটা মাটির হলেও বেশ শক্ত মাটি তো ছিল। ধপাস করে শব্দ হয়, কবিরাজ তো অনেক ব্যথা পান। তখন পরীটা বলে ওঠে, আমাকে আর বিরক্ত করবি না, যদি করিস তাহলে মনে রাখিস যে ওই রাত তোর এবং তোর পরিবারের সদস্যদের জন্য শেষ রাত হবে, আর এই ছেলেটাকে ওর বাড়িতে দিয়ে আসবি। এই ছেলের চিকিৎসা নিয়ে আর কোনো কাজ করবি না। যদি করিস তাহলে মনে রাখবি, ওই দিন সন্ধ্যার আজানও পার হবে না।
তোর পরিবারের কারো মৃত্যুর সংবাদ শুনবি, আর কালকেই দিয়ে আসবি সকালের আলো ফোটার পরপরই। এই বলে ওই পইটা নাকি অদৃশ্য হয়ে যায়। তা এই যে ঠাস করে শব্দ হয়েছে, অর্থাৎ ওই যে কবিরাজ উপর থেকে পড়েছে, পাশের ঘর থেকে ওনার স্ত্রী সন্তান এই শব্দটা শুনেছে। তো তারাও চলে আসে অল্প সময়ের মধ্যেই, এসে দেখে কবিরাজের এই অবস্থা। এরপর কি হয়েছে, কবিরাজ ভালো করে কথাও বলতে পারছিলেন না, এতটা ব্যথা পেয়েছেন আর কি। এদিকে আব্দুল সাত্তার ভাইয়ের তো তখন কথা বলার শক্তি ফেরত এসেছে। উনি বলেন যে এই ঘটনা। সকালবেলা কবিরাজ তার ছেলেকে ডাকেন, তার স্ত্রীকে ডাকেন, পরামর্শ করেন। তো পারিবারিকভাবে পরামর্শ করে সিদ্ধান্ত হয় যে কবিরাজ আর আব্দুল সাত্তার ভাই চিকিৎসা করবেন না। এরপর আব্দুল সাত্তার ভাইকে নিয়ে কবিরাজ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো নদী পার হয়ে তার বাড়িতে এসে পড়েন। এরপর এই আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা ওনারা তো বিচলিত হয়ে পড়েন যে কবিরাজ নিয়ে আসছে, নিশ্চয়ই কবিরাজ ভালো কিছু করতে পারে নাই। আর কোনো খোঁজ খবর না দিয়ে, মোবাইল ফোনে কল না করেই চলে আসলেন, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। আর কবিরাজের চোখে মুখেও ভয়ের একটা ছাপ ছিল, যেটা তার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠেছিল। কবিরাজ আব্দুল সাত্তার ভাই মা বাবাকে বলেন যে দেখেন, আমি আর পারলাম না, দুঃখিত। ওই নাজিরা পরী এতটাই শক্তিশালী যে আমার সবচেয়ে শক্তিশালী গণ্ডির ভিতরে সে ঢুকে পড়েছে, যেটা আসলে সাধারণ কোনো জিন পরীর ঢোকার ক্ষমতা নাই। সেখান থেকে আমাকে আক্রমণও করেছে, আবার চলেও গেছে। সুতরাং ওকে আসলে আমি এই আব্দুল সাত্তার থেকে আলাদা করতে পারবো না, আপনারা অন্য কোনো ভালো কাউকে দেখান। তো ওইখানে থাকা অবস্থাতেই নাকি যেটা হয় সেটা হচ্ছে, এই কবিরাজ জানতে পারেন তার যে ছেলে, এই ছেলেটা মারা গেছে, কোনো কারণ ছাড়াই মারা গেছে। হঠাৎ করেই ঠাস করে পড়ে গেছে, ছটফট করতে করতে মারা গেছে। আসলে একটা জলজান্ত সুস্থ ছেলে যদি মারা যায় এভাবে, তাহলে কোন মা বাবা সহ্য করতে পারে? তাও শুধু এই আব্দুল সাত্তার ভাইকে চিকিৎসা করার কারণেই এই ঘটনাটি ঘটেছে। এই কথা জানার পর আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবাও আসলে ভেঙে পড়েন, যাহারে আমার ছেলেটাকে সুস্থ করতে গিয়ে কবিরাজের ছেলেটা মারা গেল, এখন কি হবে? এই পইটা থেকে কি আসলে আব্দুল সাত্তারকে উদ্ধার করা যাবে না? এই কথা বলছে তার মা বাবা। কবিরাজ কান্নাকাটি করতে করতে তার বাড়িতে চলে যান। কবিরাজ তো আর চিকিৎসা করেন নাই। তো এইভাবে চলতে থাকে আরো 3-4 দিন। তখন আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা সিদ্ধান্ত নিলেন, না, আর কোনো কবিরাজ না, ভালো কোনো আল্লাহওয়ালা লোকের সন্ধান করবেন। খুঁজতে খুঁজতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাগইরা বাজার কেন্দ্রিক একটা মাদ্রাসার সন্ধান পান। ওই মাদ্রাসায় একজন ভালো হুজুর রয়েছেন। তো সেই হুজুরের নামটা প্রকাশ করেন নাই সঙ্গত কারণে। তো লোকমুখে শোনা যায় সেই হুজুর অনেক ভয়ঙ্কর ঘটনার সমস্যা, বিশেষ করে অনেক ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে, এগুলোর সমাধান আল্লাহর রহমতে উনি করেছেন, যেগুলো সাধারণভাবে সমাধান করার কথা চিন্তাও করা যায় না। আর উনি যথেষ্ট বৃদ্ধ মানুষ হয়ে গিয়েছিলেন, ওই সময় বয়সেরও একটা ভার চলে আসছিল। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তাকে খুবই সম্মান করতেন। তো তার কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর তো ওনাদেরকে দেখেই নিজেই লম্বা করে দূর থেকে সালাম দিয়েছেন এবং বলছেন যে এতদিন পরে আপনাদের আসার সময় হলো, সবটা শেষ করেই নিয়ে আসছেন, অনেকটা কি করতে পারি, আপনাদের মতো লোকদের আসার অপেক্ষায় তো আমি থাকি, আসেন আসেন, চলে আসেন। তো হুজুর রহস্যময় কথা বলতে থাকেন, এই যে বলতে থাকেন যে এতদিন পরে আসলেন, তার মানে হুজুর কি অপেক্ষায় ছিলেন যে ওনারা আসবেন? তো হুজুর জানালেন যে উনি লোক মাধ্যমে শুনতে পেয়েছেন। কোন মাধ্যম, সেটা কি জিনের মাধ্যম না মানুষের মাধ্যমে, এটা বলেন নাই। উনি বলেন যে লোক মাধ্যমে জানতে পেরেছেন এই অসুস্থতার কথা। তো ওনার কিছু সীমাবদ্ধতা থাকার কারণে উনি যেতে পারেন নাই, যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছিল। তো উনি অপেক্ষা করছিলেন যে এই আব্দুল সাত্তার ভাই উনি কবে আসবেন তার পরিবারের সাথে, বা পরিবারের সদস্যরা তাকে কবে নিয়ে আসবেন। এরপর হুজুর আরও বেশ কিছু তথ্য দেন, যেটা শোনার পর ওনারা তো একদম থান্ডার্ড হয়ে যান, যারে এগুলো তো আমরা জানিই না। হুজুর বলেন যে এই যে আব্দুল সাত্তার ভাই, উনি নাকি 3 দিন পরে মারা যেতেন, আল্লাহ ছাড়া তাকে বাঁচানোর আর কারো শক্তি ছিল না, এমন কিছু পদ্ধতি তার উপর প্রয়োগ করা হয়েছে। আর মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে যে প্রথম যে কবিরাজ যে তাবিজ দিয়েছিল, ওই তাবিজের কারণে এইটার একটা মারাত্মক প্রভাব রয়েছে। আর
ওই যে পরীটা, ওই পরীটাকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল, সে খুব অপমানিত বোধ করে, যার কারণেই ওই কবিরাজের ছেলেকে সে হত্যা করেছে। আর যেই পদ্ধতিতে ট্রিটমেন্টগুলো করা হচ্ছিল, এই পদ্ধতিগুলো কোনোভাবেই কাজে আসছিল না। প্রথমেই ভুল করা হয়েছিল প্রথম কবিরাজের কাছে নিয়ে যাওয়া। সে যে পদ্ধতি অবলম্বন করেছে, এর কারণে যে ক্ষতিটা হয়েছে, তারপরে অন্য কোনো ট্রিটমেন্টগুলো দিয়ে সেই ক্ষতিটা কোনোভাবেই কাটানো যাচ্ছিল না। আর দ্বিতীয় কবিরাজ ওই পরীটার গোত্র, ক্ষমতা, পরিচয় এগুলো না জেনেই তাকে হাজির করে। সাধারণত যে সমস্ত জিনেরা কোনো মাধ্যম ব্যবহার না করে সরাসরি হাজির হয়ে যেতে পারে, তাদের সম্পর্কে আগের থেকেই এই কবিরাজের বোঝা উচিত ছিল যে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে, যার কারণে ওই কবিরাজকেও তার সন্তান হারাতে হয়েছে। তো হুজুর বলেন যে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, চিন্তা করবেন না। তো সেই হুজুর কি করেন, হুজুর একটা রুমের মধ্যে যান, এরপর অন্যরাও ঢোকেন। হুজুর অল্প কিছুক্ষণ শুধু আমল করেছেন। ওই যে দ্বিতীয় কবিরাজের কাছে যেভাবে হাজির হয়েছিল সন্ধ্যার পরে, তখন তো দিনের বেলায় ছিল, তো ওই ঘরটা অন্ধকার ছিল, ওইভাবেই করে রাখা হয়েছিল আর কি। দেখা গেল ওই পরীটা হাজির হয়েছে ঠিক একই রকমভাবে, একটা আলোক রশ্মি আসলো, সেই পরীটা চলে আসলো, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে না, মুখের সামনে ঘোমটা দেয়া। তো পরীটা নিজেই খুব ভদ্রভাবে সালাম দিল সেই হুজুরকে। সালাম দেওয়ার পর হুজুর সালামের জবাব নিয়ে শুধু অনলি দুটো কথা বলছেন। পরীটাকে কোনো কথা বলার সুযোগও দেয় নাই, শুধু বলছেন যে আমি তোমাকে শুধু দুটো কথা বলছি। এক, এই ছেলের কাছে তুমি আর আসতে পারবা না, আর ভবিষ্যতে ওকে কোনো ক্ষতি করার চেষ্টা করবা না। শুধু জাস্ট এই দুটো কথাই বলছে। ওই নাজিরা পরে কি করলো, সে শুধু মাথা কাত করে সম্মতি দিল। সম্মতি দিয়ে ওই যে চলে গেল। অথচ আগের কবিরাজের কাছে কি বলেছে, কোনোভাবেই যাবে না, সব কিছু দিলেও সে যাবে না, এইটা সেইটা। হুজুর বলার সাথে সাথে সে শুধু সম্মতি দিয়ে চলে গেল, যাওয়ার সময় সালামও দিয়ে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ওই হুজুর কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কতটুকু আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন, যে ওই শক্তিশালী পরী এসে একটা টু শব্দ করার সাহস পায় নাই তার সামনে। হুজুর এরপর আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবাকে কিছু চিকিৎসা পদ্ধতি বলে দেন। এটা কোনো আধ্যাত্মিক চিকিৎসা না। উনি বলেন যে ওর শারীরিক যে ক্ষতি হয়েছে, এটা মেডিকেল ট্রিটমেন্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে ভালো করে। এরপর কিছু খাবার দাবারের নাম, আরও কিছু বিষয় বলে দেন, যে এইভাবে রেগুলার চালিয়ে যেতে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। তো এরপরে আল্লাহর রহমতে আর কখনোই ওই নাজিরা পরীর সাথে আব্দুল সাত্তার ভাই দেখাও হয় নাই, কথাও হয় নাই, তার উপস্থিতির কোনো আলামত উনি টের পান নাই। ওই হুজুর ওইভাবে কোনো রুকিয়াও করে দেন নাই, কোনো তাবিজ কবজও দেন নাই, কিচ্ছু না। আল্লাহর রহমতে উনি দিব্যি সুস্থ হয়ে গেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে যিনি হুজুর, তার সম্পর্কে আপনাদের আগ্রহ নিশ্চয়ই জন্মেছে। আসলে উনি এখন আর জীবিত নাই, ওই সময় ওনার বয়স অনেক হয়েছিল, যার কারণে ওনার নাম বা ঠিকানা ওইভাবে কিছু বলে নাই। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন হাবিব ওয়াহিদ ভাই, উনি এখন আর জীবিত নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আব্দুল সাত্তার ভাই সুস্থ আছেন, ভালো আছেন, এটা জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। অনেকে চিন্তা করেন যে আসলেই যে পরী যদি থাকতো কতই না ভালো হতো। আসলে কি ভালো হয়? আমরা অধিকাংশ ঘটনার ক্ষেত্রেই দেখেছি এটা কখনোই ভালো ফল বয়ে আনে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। চলুন প্রিয় লিসেনার্স, শুনে আসি আমাদের এবারে থার্সডে নাইটের 161তম আয়োজনের নতুন আরও একটি ঘটনা। তো এই ঘটনাটি মিকাইল ভাই সংগ্রহ করেছেন ওনার ওয়াইফের কাছ থেকে। ওনার ওয়াইফের নাম তানজিলা। ঘটনাটি ঘটেছিল তানজিলা আপুর দাদার সাথে। ওনার দাদার নাম সৈয়দ আলী খান। ওনার দাদা একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন,
দেখতে অনেক সুন্দর ছিলেন, সবসময় জিকির আজগারের উপরেই থাকতেন। উনি ওনার নাতি নাতনিদেরকে খুবই মহব্বত করতেন। নাতি নাতনিদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, মধুমতি নদীর কূলে বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ঘুরতে যায় সে সমস্ত জায়গায় যেতেন। ঘটনাটি এখন থেকে প্রায় 18 বছর আগে ঘটেছিল। তখন এই তানজিলা আপুর বয়স ছিল 7 বছরের মতো বা 7-8 বছর এরকম আর কি। উনি তো তখন ছোট ছিলেন, কিছু অংশ নিজে দেখেছেন, আর মূল যেই ব্যাপারটা হয়েছিল সেটা পরবর্তীতে উনি ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেছেন। চলুন ঘটনার ভেতরে চলে যাই। তো দাদার আগে থেকে মাছ ধরার একটা প্রবল নেশা ছিল। এটা পেশা না, নেশা। বাড়ির পাশে যেহেতু মধুমতি নদী, যখন ইচ্ছা হতো মাছ ধরতে চলে যেতেন মধুমতি নদীতে। ওনাদের বাড়িটা তখনকার সময় মেইন রাস্তার পশ্চিম পাশে ছিল, পুরোটাই টিন শেড বাড়ি। আবার বাড়ির পশ্চিম দিকে রয়েছে রান্নাঘর, রান্নাঘরের এক সাইডে রয়েছে ওয়াশরুম। আর বাড়ির পূর্ব পাশে এখন অবশ্য পাকা রাস্তা। রাস্তা পার হয়ে প্রায় 25 ফুটের মতো দূরত্ব হবে, এরপর মধুমতি নদী। মধুমতি নদীটি ফরিদপুর এবং মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মাঝামাঝি অবস্থান করছে। মধুমতি নদীটি এঁকে বেঁকে সাপের মতো বয়ে গিয়ে অন্য নদীতে গিয়ে মিলিত হয়েছে। একদিন রাত্রে ওনার দাদা খেপলা জাল বলে যেটাকে, অথবা ঝাঁকি জাল বলে, এক এক জায়গায় এক এক রকম, যে জালটা দূরে ছুঁড়ে ফেলে দিতে হয়, এরপর দড়ি ধরে টেনে টেনে জালটাকে কাছে আনতে হয়, জালের ভেতরে মাছ পাওয়া যায়। তো দাদা এরকম একটা খেপলা জাল এবং 2 ব্যাটারি টর্চ লাইট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে মধুমতি নদীতে গিয়ে পৌঁছান। রাত 7টা কি 8টা বাজবে আনুমানিক। গ্রামে 7টা-8টা মানে তো অনেক রাত। তো খেপলা জাল মূলত শক্ত সুতা দিয়ে বোনা হয়, এক ধরনের জাল যা দূর থেকে পানিতে নিক্ষেপ করে। তো নদীর মাঝে আরও অনেকটা দূরে জেলেরা মাছ ওই সময় ধরছিল নৌকায় করে। তো দাদা মধুমতির ঘাটে এক কোণে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন একা একা। কিন্তু দাদা তো বুঝতে পারেননি যে কি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি উনি হতে যাচ্ছেন। কিছুক্ষণ মাছ ধরলেন, তো দাদা তেমন কোনো মাছ পাচ্ছিলেন না। এই ছোট ছোট পুঁটি, চিংড়ি, বেলে মাছ, নদীর ছোট ছোট মাছ, এই সমস্ত জিনিস অল্প অল্প করে পাচ্ছিলেন। এই মাছগুলো ধরে আসলে খুব একটা কিছু হবে না, তারপরে উনি চেষ্টা করছিলেন আর কি। সব দিন তো একরকম পাওয়া যায় না। হঠাৎ করেই এক ধরনের একটা গরম বাতাস এসে দাদার গায়ে লাগে। দাদার শরীরটা কেমন যেন একটু ভার হয়ে যায়। অজানা একটা ভয় দাদার ভেতরে ঢুকে যায়। দাদা ভাবলেন যে আর মাছ ধরবো না, আর অল্প কিছুক্ষণ ধরেই চলে যাব, যা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো অল্প কিছুক্ষণ মাছ ধরার সিদ্ধান্ত উনি নিয়েছেন। ঘটনা ঘটল তখনই। আকাশের টিপ টিপ চাঁদের আলোয় দাদা দেখতে পেলেন দূর থেকে সাদা একটা গোল আকৃতির কি যেন নদীর পানিতে ভাসতে ভাসতে দাদার দিকেই আসছে। দাদা এই বিষয়টাতে খুব একটা পাত্তা দেন নাই, মনে করছেন নদীতে হয়তো বা কোনো জিনিস ভেসে ভেসে আসছে, এরকম অনেক কিছুই তো আসে রাতের বেলা, এরকম সাদা দেখা যাচ্ছে টিপ টিপ চাঁদের আলোতে। তো দাদা আবার জাল ফেলেছেন, জাল টেনেছেন, আবার ফেলেছেন, টেনেছেন। এরপরে যখন ফেলেছেন মনে হলো জালটা কোনো কিছুর সাথে আটকে গিয়েছে, কিন্তু জিনিসটাকে সহজে উঠাতে পারছে না। জালের সাথে এমনভাবে আটকে গেছে যে ওই জিনিসটা জালের সাথে আসছে না, জালটা ওখানে একদম আটকে গেছে। তো দাদা চিন্তা করলেন যে কি আটকালো। উনি তখন জালটাকে তোলার জন্য আরেকটু পানির ভেতরে নেমে যান। তো ওই জায়গাতে দাদার মোটামুটি বুক পর্যন্ত পানি ছিল না, বুকের থেকে আর একটু নিচে বা পেট পর্যন্ত পানি ছিল আর কি। তো দাদা দেখেন যে একটা বড় গাছের গুড়ির সাথে জাল আটকে আছে। কোনো গাছ কাটার পর মাটির ভেতরে শেকড়ের অংশ থাকে বা গাছের কিছুটা অংশ উপর দিকে বাইরে থাকে আর কি। তো ওই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায় যে নদী ভাঙনের কারণে এরকম গাছের গুড়িগুলো কিন্তু নদীর পানির সাথে বা স্রোতে ভাসতে ভাসতে চলে আসে, বা নদীর তলদেশ দিয়েও কিন্তু আসতে থাকে আর কি। তো দাদা এই জিনিসটা দেখেন। দাদা আস্তে আস্তে জালটাকে ছাড়ান ওই গুড়ি থেকে। তারপরে উনি কি করেছেন, কি মনে করে ওই গুড়িটা ধরে এক কিনারে আনবেন। উনি দেখেন যে গুড়িটা খুব হালকা মনে হচ্ছে আর কি, অথচ বেশ বড় গুড়ি।
উনি এক হাত দিয়ে অনায়াসে জিনিসটাকে উঁচু করে নদীর উপরে, যেটা স্থলভাগ আর কি, সেখানে ছুঁড়ে ফেলে দেন। এইটা যে এত হালকা, এটা দাদা আসলে ওইভাবে খেয়াল করেন নাই। তো মনে হলো যে হয়তোবা অন্য কোনো জাতের গাছ হবে, যে গাছটা খুবই হালকা, শোলা জাতীয় গাছ, এরকম মনে করেছেন। তারপরে তো পানির ভিতরে থাকলে ভারী হয়ে যায়। তো দাদা এই বিষয়টা নিয়ে ওইভাবে ভাবনা চিন্তা করার সময় পান নাই। উনি আবার জাল ফেলছেন, চিন্তা করছেন আর একটা দুইটা বার উনি জাল ফেলবেন, এরপর বাসায় চলে যাবেন। আর বিপত্তিটা হয় তখনই, হঠাৎ করে দাদার পেছনে এক ধরনের চিকচিক চিকচিক আওয়াজ আসছে। এই যে ছুঁচো জাতীয় যে ইঁদুরগুলো রয়েছে, এগুলো এক ধরনের চিকচিক শব্দ করে না, মনে হচ্ছে পেছনে ওই রকম চিকচিক চিকচিক শব্দ হচ্ছে। তো দাদা পেছন দিকে তাকিয়ে ভয় পেয়ে যান। উনি দেখেন এই যে গাছের গুড়িটা, এই গুড়িটা হেঁটে হেঁটে পানির ভিতরে নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই গাছের গুড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা, যেমন অক্টোপাস এর অনেকগুলো পা থাকে, অক্টোপাস যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মনে হচ্ছে এই গাছের গুড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা হয়ে হেঁটে 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 পানির মধ্যে নেমে যাচ্ছে আর চিকচিক চিকচিক শব্দ করছে। এই জিনিসটা দেখে দাদা তো বেশ ভয় পেয়ে যান। ভাবলেন যে আরে এটা কি দেখলাম, ঠিকঠাক দেখলাম নাকি চোখের ভুল দেখলাম। এরপর দাদা দেখেন ভয়ঙ্কর আর একটা জিনিস। উনি দেখেন উনি যেখানে দাঁড়িয়ে মাছ ধরছিলেন, ওনার থেকে 10 থেকে 12 ফুট দূরত্বে হঠাৎ করে ওই গুড়িটা নদীর ভেতর থেকে বুড়বুড়ি দিতে 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 ভেসে ওঠে। আর ওইটার উপরে 12 থেকে 15 ফুট উচ্চতার একটা লম্বা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। দাদার সাথে সাথে 2 ব্যাটারি টর্চ লাইটটা ওইদিকে ধরেন। তখন দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। এটা দেখার জন্য দাদা মোটেও প্রস্তুত ছিলেন না। দাদা দেখেন কালো কুচকুচে একটা মহিলা, তার মাথাটা বডির থেকে অনেক বড়, মানে বডির তুলনায় অনেক বড়, চুলগুলো এলোমেলো, অনেক লম্বা, মনে হচ্ছে এই চুলগুলো নড়াচড়া করছে, অর্থাৎ চুল নড়াচড়া করছে। আমাদের যে চুলগুলো বাতাসে নড়ে, কিন্তু যদি এমন হয় প্রত্যেকটা চুল এক একটা সাপের মতো কিলবিল করে, কেমনটা হবে? মনে হচ্ছে এরকম কিছু। এই চুলগুলো আবার ওই গুড়িটাকে পেঁচিয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ওইটা দিয়ে ওই অবয়বটা শক্ত করে ওই গুড়ির উপর দাঁড়িয়ে আছে। আর মুখটা এক পাশে পোড়া, চোখ দুটো লাল জলজল করছে। ভয়ঙ্কর এই রূপে দাদার সামনে দৃশ্যমান হয় ওই অবয়বটা, আর বিশ্রীভাবে খিলখিল করে হাসতে থাকে। তো দাদা এটা দেখার পর প্রচণ্ড ভয় পান, ওনার মাথার কাজ করছিল না, কি করবে বুঝে উঠতে পারছেন না। তো উনি তো সবসময় দোয়া দুরুদ পড়তেন, শরীর বন্ধ রাখতেন, রাতে যখনই বাইরে বের হতেন দোয়া দুরুদ পড়ে বের হতেন, শরীর বন্ধ করে বের হতেন, এটা দাদার অভ্যাস ছিল। দাদা তখন টর্চ লাইট জাল ফেলে দিয়ে পিছন থেকে দিয়েছেন এক দৌড়, অর্থাৎ পিছনে ফিরে দিয়েছেন এক দৌড়। আল্লাহর নাম স্মরণ করতে করতে উনি বাড়ির দিকে দৌড় দিয়েছেন। প্রথম দিকে মুখ থেকে আসলে কোনো দোয়া দুরুদ বের হচ্ছে না, এতটা ভয় পেয়েছেন উনি। এরপর দোয়া দুরুদ পড়তে পড়তে বাড়ির দিকে আগাচ্ছেন। বাড়ি থেকে প্রায় 5 থেকে 7 ফুট দূরত্বে রাস্তার একটু আগে যখন এসেছেন, অর্থাৎ পৌঁছেছেন ওইখানে, তখন ঘটলো আর একটা ঘটনা। দাদার কাছে মনে হলো যে নূপুরের ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। কারো পায়ে যদি নূপুর পরা থাকে, নূপুর পরা অবস্থায় হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, দৌড়ালে কিন্তু এই আওয়াজটা বেড়ে যায়, মনে হচ্ছে দৌড়ের আওয়াজ হচ্ছে। দাদা কিন্তু ভয়ের পেছন দিকে তাকান নাই। এরপর ভয়ঙ্কর সেই খিলখিল হাসির শব্দ ওনার কানে ভেসে আসে। দাদা বুঝতে পারলেন এই ভয়ঙ্কর মহিলা জিনটা দাদার পিছু নিয়েছে। দাদা পিছন দিকে তাকান নাই। বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন, দাদা দেখেন আর একটা জিনিস, একটা অস্বাভাবিক আকৃতির বিশাল বড় বিড়াল সামনের থেকে দাদার পাশ কেটে চলে যায়। এরপরই ওই নূপুরের শব্দটা আর পাওয়া যায় না, ওই হাসির শব্দটা আর পাওয়া যায় না। দাদা এমন ভয় পেয়েছেন, বাসার থেকে তখন একটু দূরে আছেন। দাদা চিৎকার করে এই যে তানজিলাপুর আব্বু, তানজিলাপুর চাচা, তাকে ডাকতে থাকেন, এই ওয়াহিদ, এই হারুন, তোরা কই, এদিকে আয়, আমাকে বাঁচা, আমাকে নিয়ে যা তাড়াতাড়ি, মরে গেলাম রে। তো এটা বলতে বলতেই উনি বাড়িতে চলে আসেন। উঠোনে এসে অজ্ঞান হয়ে যান, মুখ থুবড়ে পড়ে যান। এদিকে এই তানজিলাপুর বাবা, চাচা, তারপর তানজিলাপুর দাদি ঘর থেকে বের হয়ে এসে দেখে এই অবস্থা। দাদাকে ঘরে নিয়ে যান। ওনারা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কি হলো কি হলো।
দোয়া দরুদ ওনারা যা জানেন সেটা পরে দাদাকে ফু দিচ্ছেন, মাথায় পানি ঢালতে থাকেন অনবরত। দাদার যখন জ্ঞান ফেরত আসলো তখন সবাই দেখতে পেলেন দাদার চেহারায় এমন এক ভয়ঙ্কর ভীতিকর একটা ভাব ফুটে উঠেছে যেটা পূর্বে কখনোই কেউ দেখেনি। দাদা তো মোটামুটি সাহসী ছিলেন, কিন্তু ভয়ঙ্কর একটা ভীতিকর ভাব তার চেহারায় ফুটে উঠেছে। দাদাকে সবাই জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কি দেখে আপনি ভয় পেয়েছেন। দাদা একটু স্বাভাবিক হয়ে সবাইকে এই বিষয়টা খুলে বলে। তো পরের দিন সকাল থেকে দাদার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, পুরো শরীর ব্যথা। ওই দিন স্থানীয় মসজিদের এক ইমামকে ডেকে নিয়ে আসা হয়। তিনি এসে দাদাকে ঝাড়ফুঁক করেন, পানি পরা দেন। ইমাম সাহেব বলেছিল যেন ভুলেও রাতের বেলা আর উনি ঘর থেকে বাইরে বের না হন, বিশেষ করে মাছ ধরার উদ্দেশ্যের জন্য উনি আর না যান, আর দাদাকে ভালো কোনো হুজুর কবিরাজ দেখাতে বলেন। পরবর্তীতে দাদার কিছু অদ্ভুত সমস্যা আস্তে আস্তে মারাত্মক আকার ধারণ করতে থাকে। দাদা অল্পতে রেগে যেতে থাকেন। দাদা যখন রেগে যেতেন তখন দাদার চোখ দুটো অনেক বড় বড় হয়ে যেত আর আগুনের মতো জল জল করত, হিতাহিত জ্ঞান থাকতো না। যে মানুষ প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, সবসময় জিকির আজগার করতেন, এই মানুষটা মসজিদে যাওয়া তো দূরের কথা, নামাজ পড়ায় আস্তে আস্তে বাদ দিতে থাকেন। হুজুরের ঝাড়ফুঁক, পানি পড়ায় দাদার কোনো পরিবর্তন আসছে না। ডাক্তারও দাদার কোনো সমস্যা ধরতে পারে না। আস্তে আস্তে দাদা একদমই নামাজ কালাম ছেড়ে দেন। দাদার এমন পরিবর্তন দেখে সবাই অবাক হয়। দাদার ব্যবহারও খুবই খারাপ হতে থাকে, কারোর সাথে উনি ভালো ব্যবহার করেন না। কিছু থেকে কিছু হলেই দাদিকে ধরে মারধর করা শুরু করেন, যেটা আগে কখনোই করতেন না। তো এমন অবস্থা চলছে। তো দাদা সহজে গোসল করতে চাইতেন না। 4 থেকে 5 জন মিলে জোর করে ধরে তাকে গোসল করাতে হতো। দাদাকে যখন এই তানজিলাপুর আম্মু খাওয়াতে যেতেন তখন তানজিলাপুর আম্মুকে খুবই গালিগালাজ করতেন, খামচি দিতেন, চোখ বড় বড় করে তাকাতেন। তো এমন কিন্তু চলছিল। এমন পরিস্থিতিতে ভালো কোনো কবিরাজের খোঁজ কিন্তু চলমান থাকে। তার কিছুদিন পর থেকে দাদির সাথে শুরু হয় নতুন কিছু সমস্যা। একদিন রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। দাদি ও দাদা ঘুমিয়ে আছেন। তো দাদি ঘুমের মধ্যে অনুভব করেন খাটের চারপাশে নুপুরের ঝন 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 আওয়াজ করতে করতে কে যেন হাঁটাহাঁটি করছে। পরক্ষণে দাদির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দাদি কিছুই দেখতে পান না, নুপুরের শব্দটাও তখন নাই। মনের ভুল ভেবে দাদি আবার ঘুমিয়ে পড়েন। এবার ঘটল ভয়ঙ্কর আরেকটি ঘটনা। দাদির স্বপ্নের ভিতরে দেখে একটা মহিলা অবয়ব, পুরোপুরি বোঝা যাচ্ছে না তার চেহারা, কিন্তু সে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, নিয়ে যাব তোর স্বামীকে, নিয়ে যাব রে, আমরা নিয়ে যাব, তোরা কেউ আমাদেরকে আটকে রাখতে পারবি না, তোর স্বামীকে ভালো লেগেছে রে, পছন্দ হয়েছে, নিয়ে যাব। দাদি ঘুম থেকে ভয়ে উঠে বসে পড়ে খাটের উপর। মনে মনে ভাবে, এটা আমি কি দেখলাম, সত্য দেখলাম না ভুল দেখলাম। দাদি আবার দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন আবার। এভাবে 2-3 দিন যাবার পর দাদির সঙ্গে রাতের বেলা ঘটে আরেকটি ভয়ের ঘটনা। ওই দিন গভীর রাত্রে দাদুর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে তো একটু দূরেই, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। তো দাদি হারিকেন নিয়ে ঘর থেকে বের হয়ে উঠোনে যখনই আসছেন তখনই দেখতে পান একটা ভয়ঙ্কর অবয়ব 12 থেকে 15 ফুট উচ্চতার ওনাদের ওয়াশরুমের পেছনে দাঁড়িয়ে আছে এবং খিলখিল করে হাসছে দাদিকে দেখে। দাদি তো ভীষণ ভয় পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে ঘরে ফেরত আসছেন। আর এই যে তানজিলাপুর আম্মুকে জোরে ডাকাডাকি করছে, এই তানজিলার মা, এই তানজিলার মা, ওঠো ওঠো। এদিকে এরকম ডাক শুনে তানজিলাপুর আম্মু তো দরজা খুলে বলেন, কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন এত রাত্রে, কোনো সমস্যা হয়েছে নাকি? তখন দাদি বলছেন, দেখো তো বৌমা, এই ওয়াশরুমের পিছনে কিছু দেখতে পাও কিনা? তখন আর আম্মু বলছেন, কই না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন দাদি সব ঘটনা খুলে বলে যে উনি কি দেখেছেন। তানজিলাপুর আম্মু দাদির কথা শোনার পর উনি বুঝতে পারেন যে এই ঘটনা তখন থেকে ঘটা শুরু হয়েছে যখন থেকে এই দাদা মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছেন। এরপর থেকে কিছু না কিছু তো ঘটছেই। তো এইভাবে তো থাকা যায় না, খুব দ্রুত ভালো কোনো কবিরাজ দেখাতে হবে, কিছু একটা করতেই হবে। ওনার আম্মু তো ভয় পেয়েছিলেন একদিন। তো দাদা যেদিন ভয় পেয়েছিলেন তার পরের দিন এই তানজিলাপুর বড় চাচার ছেলে, যার নাম হচ্ছে জাহিদ, সে ওনাদের সমবয়সী হবে, তো দাদাকে দেখার জন্য এসেছিলেন। তার বয়স ওই সময় 7-8 ছিল আর কি। তো ওই দিন রাতের বেলা ঘটে আরেকটি ঘটনা।
তো ওনার আম্মু অর্থাৎ তানজিলাপুর আম্মু এশার নামাজ পড়ার জন্য পাটি বিছিয়ে আল্লাহু আকবার বলে কেমন দাঁড়াবেন, তখন কিন্তু ওই যে চাচাতো ভাই জাহিদ সে পাশেই একটা খাটের উপর শুয়েছিল। আকাশে মেঘের গর্জন হচ্ছিল, চতুর্দিকে ঝড়ের মতো বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে চাচাতো ভাই জাহিদ সে দেখতে পায় লম্বা কালো একটা মহিলা, হাত ভর্তি নাকি বড় বড় লোম, সে দুই হাত এগিয়ে দিয়ে এই চাচাতো ভাইয়ের গলা টিপে ধরেছে। চাচাতো ভাই তো জোরে চিৎকার দিয়ে ওঠে, বলে চাচি চাচি দেখেন আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তানজিলাপুর আম্মু তো নামাজের নিয়ত বাদ দিয়ে ঘুরে তাকিয়ে দেখেন যে এই যে চাচাতো ভাই জাহিদ সে নিজের দুই হাতই গলার উপর চেপে ধরে এই কথা বলছে। তার হাত ছাড়াতে গিয়ে তানজিলাপুর আম্মুর যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এরপর উনি যখন দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, এরপর অনায়াসেই হাত দুটো গলা থেকে নেমে আসে। এদিকে পাশের ঘর থেকে দাদি, ছোট চাচা এনারা এসে দেখেন এই অবস্থা। তো ছোট চাচা আর হচ্ছে তানজিলাপুর আব্বু ওনারা এখানেই থাকতেন, আর বড় চাচারা একটু সাইডে বাড়ি করে সেখানে থাকতেন। এই জন্যই মূলত দাদাকে দেখার জন্য যে জাহিদ এসেছিল। এইভাবে আস্তে আস্তে এই ভয়ঙ্কর মহিলা জিনটির উৎপাত এই বাড়িতে বাড়তেই থাকে, আর কথাগুলো আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। এদিকে দাদা ঘুমের মধ্যেই চিৎকার করে বলে উঠত, আমাকে ছেড়ে দে, আমাকে আর কষ্ট দিস না, আমাকে নিয়ে যাস না, আমি আর কখনোই রাতে মাছ ধরতে যাব না। পরের দিন ঘটল আরেকটি ঘটনা। দাদা হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যান। তো প্যারালাইসিস হওয়ার কথা শুনে তানজিলাপুর বড় ফুপু বাড়িতে বেড়াতে আসেন, দাদাকে দেখতে আসেন। তো ফুপু এসে প্রথমে সবাইকে বলতে থাকেন যে এমন একটা ভীতিকর অবস্থা চলতেছে, অথচ আমাদের কাউকে জানাও নাই। আমার বড় ছেলে মুসা তো একজন মাওলানা, এরকম টুকটাক কবিরাজের কাজ তো সে করে থাকে, তার নানা, অথচ সে জানলো না এই অবস্থা, তার নানার এরকম একটা সমস্যা চলতেছে, এটা কি ঠিক হইল? ওই সময় এই যে মুসা ভাই, ওনার চিন্তা আসলে কেউ করেন নাই, কোন এক অজানা কারণে তার বিষয়টা ওনারা ভুলেই গিয়েছিলেন। এরপর মুসা ভাইকে দ্রুত আসতে বলা হয় যে উনি যেন তাড়াতাড়ি চলে আসেন আর কি। তো মুসা ভাই একজন ভালো মাওলানা হয়েছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতেন, বিশেষ করে শীতকালে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল হয়। উনি কিন্তু খুব ভালো একজন দায়ী এবং একজন ওয়াইজেন হিসাবে নাম করিয়েছিলেন। তো উনি তো যখন শুনেছেন তার নানার এই অবস্থা, উনি তো দ্রুত চলে আসেন, এসে দেখে যে এই অবস্থা। উনি তো খুব দুঃখ প্রকাশ করতেছেন, বলে যে আমার নানা, অথচ আমি জানলাম না যে নানার এই সমস্যা হয়ে গেছে। উনি রুকিয়া করার প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন রাতের বেলা উনি রুকিয়া শুরু করবেন। পরিবারের সবাইকে এক ঘরে থাকতে বলেন, সবাই যেন একটা ঘরে থাকে। বাড়ির মহিলাদের চুলগুলো বেঁধে রাখতে বলেন, কেননা চুল খোলা রাখলে যখন রুকিয়া করা শুরু হবে তখন যে জিনেরা চলে আসে, এরা অনেক সময় মহিলাদের উপর আসর করে বসে। এরকমভাবে আসর করতে তাদের জন্য সুবিধা হয়, তারা আকৃষ্ট হয়। এই জন্য চুলটা বেঁধে রাখতে বলেছিলেন। আর ঘরের দরজা জানালা সব লাগিয়ে দিতে বলেন। আর একটা আলাদা রুমে দাদাকে রাখা হবে। তো দাদাকে যেখানে রাখা হবে সেই দিকে আবার একটা শাড়ির মাধ্যমে চতুর্দিকে একটা পর্দা সৃষ্টি করা হবে ওই ঘরের মধ্যেই। ওইখানে শুধু ছোট চাচা থাকবেন, অর্থাৎ এই মুসা ভাইয়ের ছোট মামা হয় আর কি, যেহেতু মুসা ভাইয়ের নানা হতেন আর তানজিলাপুর দাদা হতেন আর কি। তো সেই হিসাবে ওনার দাদার ছেলেরা তো মুসা ভাইয়ের মামা হবেন। তো এভাবে তো উনি সবাইকে বলে দিয়েছেন যে উনি এই পদ্ধতির চিকিৎসা করবেন। রাতের বেলা দাদাকে সেভাবেই রাখা হয়। এরপর রুকিয়া শুরু করে মুসা ভাই। বেশ অনেকক্ষণ ধরে রুকিয়া চলছে, কেন 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর পরিবারের সবাই বুঝতে পারে কোনো একটা পরিবর্তন হচ্ছে, কারণ এই 2 ঘন্টার মধ্যে কেউ কিছুই বুঝতে পারেনি। 2 ঘন্টা পর মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে, গাছগুলো হেলে দুলে পড়ছে, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। আর হঠাৎ করে টিনের ঘরের প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আঁচড় দেওয়ার শব্দ। কেউ যদি আঁচড় দেয় টিনের চালের উপরে কেমন ক্যাচ ক্যাচ শব্দ হবে। এরপর দরজার উপর এরকম শব্দ। আবার হঠাৎ করেই জানালাগুলো খুলে যায়, কাঠের জানালা। এদিকে বাইরে ঝড়ো বাতাস হচ্ছে, ধরাম ধরাম করে জানালাগুলো একবার লাগছে আবার খুলে যাচ্ছে, ঠাস করে লাগছে, সেই ধাক্কায় আবারও পেছন দিকে সরে যাচ্ছে, আবার লাগছে, যেভাবে হয় আর কি জানালা যদি খোলা থাকে বাতাসে যেমনটা হয়। তো এরকম কিন্তু চলছে। ওই সময় কিন্তু তানজিলা আপুও
ঘরের মধ্যে ছিলেন, উনিও এই আওয়াজটা টের পাচ্ছিলেন, কিন্তু আসলে কি হচ্ছে, কি আশয় বিষয়, উনি ছোট ছিলেন, এগুলো তার ওইভাবে বুঝতে পারেন নাই। তবে সেই ভয়ঙ্কর ঝড়ো বাতাস, টিনের চাল, বেড়া, দরজার উপর নখের আঁচড় আর জানালাগুলো একবার খুলে যাওয়া বন্ধ হওয়া, এটা উনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। এর কিছুক্ষণ পরেই ওই মহিলা জিনটা দাদার শরীরের উপরে আসর করে। সেই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে, একসাথে অনেকগুলো ব্যক্তি কথা বলে যেমনটা শোনা যায়, ওই রকম কর্কশ কণ্ঠে কথা বললে যেরকম শোনা যায় ওইভাবে বলতে থাকে যে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ডাক দিয়েছিস, তুই জানিস আমরা কারা? তখন মুসা ভাই ভয় পেয়েছিলেন, তারপরও সাহস করে জিজ্ঞেস করেন যে, তোরা কে রে বেটি, কোত্থেকে আসছিস, আমার নানার উপর কেন ভর করছিস বল। তখন ওই শক্তিশালী মহিলা জিনটা বলতে থাকে, শুনে রাখ, আমরা 7 বোন, আমরা অন্য জিনেদের মতো না, ভয় পেয়ে সব বলে দেব। আমাদেরকে এরকম মনে করিস না, আমরা অনেক শক্তিশালী। আমরা যদি দূর থেকেও কাউকে একবার নজর দেই তাহলেও কেউ বাঁচতে পারে না, আর আমাদেরকে কেউ দেখে ফেললে ওখানেই সে মারা যায়। শোন, আমরা মারিদ গোত্রের জিন, আমাদের সর্দারের কথার অবাধ্য হওয়ার কারণে আমাদেরকে গোত্র থেকে বের করে দেওয়া হয়। আমরা বহুদূর ছিলাম, আমরা গাছের গুড়ির সাথে ভাসতে ভাসতে এখানে এসেছি। তোর নানা আমাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। আমরা গোত্র থেকে বের হয়ে যেই গাছে থাকতাম, এক কালো জাদু সিদ্ধ তান্ত্রিক ওই গাছের উপর কালো জাদু করে ওই গাছটা কেটে ফেলে এবং ওই গাছের গুড়ির সাথে আমাদেরকে বন্দি করে এই গাছের গুড়িটা ফেলে দেয় নদীতে। সেখান থেকেই ভাসতে ভাসতে আমরা এখানে চলে এসেছি। তবে কথা ছিল, কোনো মানুষ যদি এই গাছের গুড়ি স্পর্শ করে তাহলে আমরা মুক্ত হয়ে যাব। মূলত আমরা তোর নানার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে মুক্ত হয়ে গেছি। এরপরই তোর নানার সামনে আমরা হাজির হয়েছি। তোর নানার কপাল ভালো, তার শরীর বন্ধ ছিল তখন, নাহলে ওখানেই মেরে ফেলতাম। আর আমাদের 7 বোনের মধ্যে এক বোন তোর নানাকে পছন্দ করে ফেলেছে রে। তোর নানাকে তো খেয়ে ফেলবে সে, বাঁচতে পারবি না, বাঁচাতে পারবি না, তোরাও বাঁচবি না, তোর নানাকেও বাঁচাতে পারবি না। যদি বাধা দিস তোর বংশের সবাইকে শেষ করে দিব। এই কথা শোনার পর মুসা ভাই বলে, এসব হুমকি ধামকি দিয়ে লাভ নাই, কি পারবি কি পারবি না সেটা পরে দেখা যাবে। তোর আমার নানার বিষয়ে কতটুকু জানিস বলতো। তখন ওরা বলতে থাকে, জানছি রে জানছি, অনেক কিছুই জানছি। তোর নানার নাম সৈয়দ আলী খান, তোর নানার 3 ছেলে 5 মেয়ে, এক ছেলের নাম ওয়াহিদ, আর এক ছেলের নাম হারুন, আর এক ছেলের নাম সাইদ। তো এভাবে পরিবারের সবার কথা এক এক করে বলছে ওই পিশাচ পরীরা। তখন মুসা ভাই বলে, আমার মামাতো ভাই জাহিদের গলা টিপে ধরেছিল কে, কেন ধরছিলি? তখন ওরা বলে যে তোর মামাতো ভাই জাহিদ একজন তুলা রাশির জাতক, সে আমাদের একজনকে দেখে ফেলেছে, সেই রাগ থেকে ওকে ভয় দেওয়ার জন্যই ওর গলা চেপে ধরেছিলাম, কিন্তু ওর চাচির কারণে কোনো ক্ষতি করতে পারি নাই। এরপর মুসা ভাই বলেন যে, এবার বল আমার নানির সঙ্গে তো কিসের শত্রুতা, নানিকে ভয় দেখাস কেন? তখন উত্তর আসে, তোর নানি একজন নামাজি ব্যক্তি, সবসময় তোর নানার কাছে থাকে, সবসময় বসে দোয়া দুরুদ পড়তে থাকে। তোর নানাকে যে নিয়ে যাব খুব একটা কাজ করতে পারি না, জুত পাই না, এই জন্যই তোর নানিকে আমরা ভয় ভীতি দেখাই, যাতে করে তোর নানার থেকে সে দূরে চলে যায় আর আমাদের ইচ্ছাও পূর্ণ হয়। এরপর মুসা ভাই বলেন, কথাবার্তা আর বেশি আগাবো না, এখন বল কি বিনিময় হলে তোরা চলে যাবি। তখন সেই পিশাচ পরীরা হাসতে থাকে, হাসতে হাসতে বলে, আমরা আগেই বলেছি অন্য জিনেদের মতো আমাদেরকে ভাবিস না, কোনো কিছুর বিনিময় আমরা চাই না, শুধু তোর নানার জীবনটাই চাই। তোরা তো দেখছি খুব খারাপ রে, আমরা তোর নানার জীবন চাইলাম, দিবি না? দিয়ে দে দিয়ে দে। তখন মুসা ভাই বলেছিল, হ্যাঁ আমরা খারাপ না, আমার নানার জীবন চাইবে, আমরা দিয়ে দিব। আমরা খারাপ, তোরাই আসলে খুব খারাপ, তোদেরকে এখনই বোতলবন্দি করব। সেই দুষ্টু পরীগুলো বলে ওঠে, চেষ্টা করে দেখ না পারিস কি না। তখন মুসা ভাই পরীদেরকে বন্দি করার অনেক চেষ্টা চালাতে থাকেন, অনেক চেষ্টা করার পরও তাদেরকে বোতলবন্দি করতে উনি সক্ষম হচ্ছিলেন না। মুসা ভাই চিন্তায় পড়ে যান
যে হাজার চেষ্টা করেও তাদেরকে বন্দি করা যাচ্ছে না, এরা অত্যন্ত শক্তিশালী আসলেই। তবে উনি ওনার জানা সর্বশেষ যে বিদ্যা এটা প্রয়োগ করতে থাকেন, খুব জ্বালাময়ী কিছু আয়াত তেলাওয়াত করতে থাকেন। এরপর ওই পরীগুলো চিৎকার দিয়ে বলতে থাকে, আর পড়িস না, আর পড়িস না, আর তেলাওয়াত করিস না, আমরা চলে যাচ্ছি, জ্বলে গেল রে, পুড়ে গেল সব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোর নানাকে আমরা নিয়ে যাবই, আর না হয় মেরে ফেলবো সুযোগ পেলে। এই বলেই পিশাচ পরীগুলো নাকি চলে যায়। এদিকে মুসা ভাইয়ের পুরো শরীর ঘেমে টপ টপ করে পানি পড়ছে, পাঞ্জাবিটা পুরোটা ভেজে গেছে, মনে হচ্ছে মাত্র উনি গোসল করে আসছেন। এরপরই পরিবেশটা স্বাভাবিক হয়। পরবর্তীতে মুসা ভাই বাড়িটা বন্ধ করতে হবে এটা বলেন, যাতে করে ওই পিশাচ পরীগুলো নানার কাছে আসতে না পারে। তারপর মুসা ভাই 4টা কালো মুরগির ডিম, 4টা বড় পেরেক, 4টা মাটির হাঁড়ি, কাগজে কিছু দোয়া লিখে ঘরের চারপাশে ঢাকনা দিয়ে লাল সুতো পেঁচিয়ে ওই মাটির হাঁড়িটা মাটিতে পুঁতে দেন। কিন্তু ওই যে দুষ্টু পিশাচ পরীগুলো মায়াজাল কিন্তু সৃষ্টি করছে বাইরে থেকে। দাদা কিন্তু আর সুস্থ হন না। তবে মুসা ভাই বলে গিয়েছিলেন সবসময় নানার পাশে যেন কেউ থাকে 24 ঘন্টায়, আর বাড়ির সবাই যেন সালাত আদায় করে, সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করে, আর রাতে কেউ না কেউ জেগে থেকে নানাকে যেন পাহারা দেয়। এই পরীগুলো এতটাই শক্তিশালী, অনেক বড় বড় দুর্ধর্ষ কবিরাজদের পক্ষেও এদের সাথে মোকাবেলা করাটা খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে নানা সুস্থ হয়ে যাবেন, এমনটাই বলেছিলেন আর কি মুসা ভাই। মুসা ভাই বিভিন্ন সময় নানাকে রুকিয়া করতেন, কিন্তু আসলে নানার এই যে প্যারালাইসিস অবস্থাটা, এইটা আর ভালো হচ্ছিল না। আস্তে আস্তে নাকি নানার অবস্থা এমন হয়েছিল যে নানা শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গিয়েছিল। দিন দিন দাদা শোকাতে থাকেন, অর্থাৎ মুসা ভাইয়ের নানা আর তানজিলাপুর দাদা, আমরা নানা বলেছি মুসা ভাইয়ের দৃষ্টিকোণ থেকে, তানজিলাপুর দৃষ্টিকোণ থেকে দাদা বলছি, যে দিন দিন দাদা তো শুকাতে থাকেন। খাওয়া দাওয়া একটা পর্যায়ে আস্তে আস্তে বন্ধ হতে থাকে। খালি বিছানায় শুয়ে শুয়ে বলতো, আমাকে আর কষ্ট দিস না, তোর আমাকে ছেড়ে চলে যা, আমাকে আর কষ্ট দিস না। একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। তানজিলাপুর ছোট চাচা ফজর আজান দেবার পর নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে দেখতে পান যে ওনার দাদা বিছানায় নেই, আশেপাশে কোথাও খুঁজে পায় না। তখন তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, সবাই ভয় পেয়েছেন যে হয়তো বা দাদাকে নিয়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর দেখা গেল দাদা খাটের নিচে শুয়ে আছেন, অথচ উনি কিন্তু নড়াচড়া করতে পারেন না ওই সময়, নিজে নিজে খাটের নিচে আসার তো প্রশ্নই নেই। এইভাবে আরেক দিন তানজিলাপুর আম্মু দেখতে পেয়েছিলেন যে ওনার দাদা সিঁড়ির উপর এসে বসে আছে। মনে হচ্ছিল ওনার দাদার হাতের বাহুর 2 বাহুর নিচে কেউ ধরে এনে ওখানে বসিয়ে দিয়েছে। ওনারা ওখান থেকে সরানোর চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। আসলে দাদার প্যারালাইসিস অবস্থায় নড়াচড়া করার কোনো ক্ষমতা ছিল না। তাহলে এটা কিভাবে হলো? আসলে ওই ভয়ঙ্কর দুষ্টু পরীগুলোই দূর থেকে দাদাকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। এভাবে চলতে চলতে একদিন দাদার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হতে থাকে, চোখ দুটো বড় বড় হয়ে যায়, আর এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যান দাদা। দাদা আসলে কি অন্যায়টা করেছিলেন প্রিয় লিসেনার্স? উনি কি কোনো অন্যায় করেছিলেন, কোনো ভুল করেছিলেন? গাছের গুড়ির সাথে জাল বাঁধলে কেউ তো সেটা জাল ছাড়াবেই, এটাই স্বাভাবিক। দাদা যখন মাছ ধরছেন, মূলত এই যে সাদা একটা গোলাকার বৃত্তের মতো ভাসতে ভাসতে আসতে দেখেছিলেন, ওই জিনিসটাই ছিল সেই ভয়ঙ্কর গাছের গুড়ি। এটাই ওখানে চলে এসেছিল, আর ওখানেই ওই জালটা বেঁধে গিয়েছিল। দাদা যেহেতু ওইখানে মাছ ধরছিলেন, আর এটাই ওনার জীবনের জন্য ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়ায়। এভাবে কিন্তু মানুষ ভুল করেই ফেলে, হাজার সতর্কতা অবলম্বন করলেও এই ভুলগুলো হয়েই যায়। এমনটাই হয়ে গিয়েছিল দাদার বেলায়। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা সবসময় বলি, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন, আমরা আমাদের কর্ম দিয়ে আমল দিয়ে কখনোই পরিপূর্ণভাবে আমরা নিরাপদে থাকতে পারবো না। আমরা শুধু আমলগুলো এই কারণে করি, আল্লাহ আপনি আমাদের আমলগুলো কবুল করুন, আপনি আপনার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন। আমরা আমল করলে সেটা আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়, তবেই শুধু আল্লাহ তাআলার সেই নিরাপত্তা হেফাজতে আমরা যেতে পারবো।
আর আল্লাহ যদি না চান তাহলে কিন্তু হবে না। এই জন্য সবসময় আমরা ভরসা রাখবো যে আল্লাহ আপনি আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদগুলো থেকে হেফাজত করুন। হঠাৎ বিপদগুলো থেকে হেফাজত থাকার জন্য কিছু দোয়াও রয়েছে। বিশেষ করে একটি দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা বেশি বেশি করে পড়লে হঠাৎ বিপদ আপদ থেকে হেফাজতে থাকা যায়। তো আমরা এই দোয়াটা শিখে নেব। বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে এই দোয়াটা লেখা রয়েছে, আপনারা সেটা মুখস্থ করে নেবেন। ইনশাল্লাহ এটা বেশি বেশি করে পড়লে আল্লাহ চাহেন তো আমরা এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে রহমত করুন, নিরাপদে রাখুন।